কংগ্রেসের রবিনহুড অধীর রঞ্জন চৌধুরী 5 বারের সাংসদ, তার রাজনৈতিক ক্যারিয়ার কি অস্তমিত? 5 বারের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী, এবার তিনি হেরে গিয়েছেন, তারপর কোন দিকে এগোবে তার রাজনৈতিক ভবিষ্যৎ? সাদা কালো ব্যাখ্যায় আজকে এই বিষয় নিয়ে আলোচনা করতে যিনি আমাদের স্টুডিওতে থাকবেন তাকে ডেকে নেব, আমাদের কনসাল্টিং এডিটর এবং বিশিষ্ট সাংবাদিক জয়ন্ত ঘোষালকে। জয়ন্তদা, স্বাগত জানাই। অধীর রঞ্জন চৌধুরী এর পরে কি করবেন সেই বিষয় নিয়েই আমরা আজকে আলোচনা করব। জয়ন্তদা, শুরুতেই যে প্রশ্নটা আপনার কাছে রাখবো, অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেসের রবিনহুড, তার রাজনৈতিক ক্যারিয়ার কি অস্তমিত? দেখো ইন্দিরা, আমি নিজে আমার সাংবাদিক জীবনের যে অভিজ্ঞতা তা থেকে মনে হয় যে কখনোই কোনো নেতা সম্পর্কে, এটা অধীর চৌধুরী বলে না, কোনো নেতা সম্পর্কেই আমরা বলতে পারি না যে তার রাজনীতি শেষ হয়ে গেল। দেয়ার ইজ নো ফুল স্টপ ইন আওয়ার পলিটিক্যাল কেরিয়ার। তার কারণটা হচ্ছে যে ইন্দিরা গান্ধীর কথা ভাবো, এমার্জেন্সির যখন হলো তারপরে 77 সালে কি ভয়ঙ্করভাবে মোরারজি দেশাইরা ক্ষমতায় এসেছিল, ইন্দিরা গান্ধীর তো অস্তমিত কেন, অস্তাচল কেন, শেষ। এবং তখন তাকে হাজিরা দিতে হচ্ছে, শাহী কফি হচ্ছে। তো এই যে জায়গাটা থেকে আবার কীরকমভাবে ইন্দিরা গান্ধী ক্ষমতায় ফিরে এলেন আমরা দেখেছি। রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ও লোকসভার একটি নির্বাচনে হেরে গেছিলেন। মালিনী ভট্টাচার্য, যাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে তো মালিনী ভট্টাচার্য আজকে কেউই নয়, কিছুই নয়, কিন্তু তিনি জিতেছিলেন। তো রাজনীতিতে যদি এইটা একটা কনক্লুশন ড্র করি যে অধীর চৌধুরী, হ্যাঁ, এবারের যে পরাজয় 5 বার যেটা তুমি বলছো, যে এইরকমভাবে জেতার পর, এবং তুমি একটা শব্দ বললে যেটা অধীর সম্পর্কে খুব উচ্চারিত হতো, সেটা হচ্ছে রবিনহুড। তো মুর্শিদাবাদের যে রবিনহুড, তিনি নির্বাচনে হেরে যাবেন, এটা তো অধীর কেন, এটা অনেকেই ভাবতে পারেনি। তো সেখানে এটা একটা বড় জল্ট, একটা বড় ধাক্কা। কিন্তু অধীর চৌধুরীর রাজনৈতিক কেরিয়ার শেষ হয়ে গেল, এইটা বোধহয় বলাটা জার্নালিস্ট হিসেবে আমার মনে হয় এটা আমার দিক থেকে অনুচিত হবে, ওভার সিম্পলিফিকেশন হবে। কিন্তু জয়ন্তদা, আমরা দেখেছি এবারে বহরমপুর কেন্দ্রে অনেকগুলো কারণ ছিল, তার মধ্যে একটা সংখ্যালঘু ভোট ব্যাংক, কোট অ্যান্ড কোট, যেটাকে আমরা বলে থাকি, রাজনৈতিক যারা রাজনীতির কারবারি তারা বলে থাকেন এই যে কোট অ্যান্ড কোট ভোট রাজনীতিতে, এই যে ভোট ব্যাংক, একটা সংখ্যালঘু ভোট ব্যাংক ছিল, একটা হিন্দু ভোট ব্যাংক ছিল। শেষ পর্যন্ত বাজিমাত করলেন ইউসুফ পাঠান, আনকোড়া একজন খেলোয়াড় এসে। কারণটা কি অধীর রঞ্জন চৌধুরীর হারের পেছনে আসল কারণটা কি বলে আপনার মনে হয়? এটা আমার মনে হয় ইউসুফ পাঠান এই যে প্রার্থী করা, এইটা একটা মারাত্মক, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি ওইখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা খুব সচেতনভাবে নিয়ে এলাম, তার কারণ যে ধরনের সমীক্ষা করা হয়েছিল যে একজন ব্যক্তিকে ক্যান্ডিডেট হিসেবে মনোনয়ন দেওয়া হলে তার কি প্রতিক্রিয়া হতে পারে, কি হতে পারে না, এগুলো কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং সেটা শুধু একটা ওই পিকের যে সংগঠন সেটা নয়, আরও 2-3টে সংগঠনকে দিয়ে করা হয়েছিল। এবং ইউসুফ পাঠান এই যে একটা ক্যান্ডিডেট হতে পারে, গুজরাট থেকে এসেছেন, সংখ্যালঘু, ক্রিকেটার হিসেবে তার একটা ব্র্যান্ড আছে, এই রকম একটা ক্যারেক্টার। এবং কখনো কখনো মনে হয় আজকাল এই সোশ্যাল মিডিয়ার যুগে বোধহয় আরও বেশি, যে একটা প্রেডিক্টেবল পলিটিক্যাল ক্যারেক্টারের জায়গায় যদি একটা অফবিট চরিত্রকে নিয়ে এসে তাকে দাঁড় করিয়ে দেওয়া হয় এবং তারপরে তাকে পাবলিসিটি দিয়ে, তখন হয় কি, সেই বাজারে, এটা বাংলার বাজার, মুর্শিদাবাদের বাজার, সেখানে যদি খুব প্রেডিক্টেবল এখানকার একটা কোনো বঙ্গ সন্তান অধীর চৌধুরীর বিরুদ্ধে কোনো একটা চ্যাটার্জি, ব্যানার্জি কিংবা দাস কিংবা আরেকটা চৌধুরী বনাম চৌধুরী, এখন সেসব না করে একটা গুজরাটি পাঠান, এবং তার কিন্তু একটা ক্রিকেট মহলে একটা পরিচিতি আছে, সর্বভারতীয় পরিচিতি আছে, এবং নরেন্দ্র মোদী তাকে তার সাথে তার একটা সম্পর্ক ছিল, এবং নরেন্দ্র মোদীর পক্ষেও বলেছে ভোট চলাকালীন, বলেছে আমি দেশের প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা করি, নরেন্দ্র মোদীকেও আমি নিশ্চয়ই শ্রদ্ধা করি। কেন আপনি করেন না? আপনি বাঙালি বলে কি আপনি নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে মানবেন না? খুব ইন্টারেস্টিং কনভারসেশন দেখছিলাম ভোটের সময়। তো আমার যেটা মনে হয়েছে যে অধীর চৌধুরীর বিরুদ্ধে যে এরকম একটা ক্যারেক্টার প্রার্থী হতে পারে, সেটা অধীরও ভাবেনি। এবং
যেটা হলো ভোট, তুমি যেটা বললে না যে ভোট ব্যাংকের যে রাজনীতিতে, অনেকে আমাকে এটাও বলেছেন যে পশ্চিমবঙ্গে শতকরা 30% মুসলমান, তো প্রার্থী হিসেবে কি কোনো একজন মুসলিম ক্যান্ডিডেট কি কম পড়িয়া ছিল? এত তো মুসলিম নেতা আছে, হঠাৎ পাঠানকে গুজরাট থেকে আনার কি প্রয়োজন হলো? এই জায়গাটাতেই চালটা সাংঘাতিকভাবে হয়েছে যে একটা, যেটা বারবার বলছি, যে একটা প্রেডিক্টেবল মুসলিম ক্যারেক্টারও নিয়ে আসা হয়নি। তার ফলে যেটা হয়েছে যে আবার বাংলাদেশে কথাও বলছে না। না, তো এটা না, এই আজকাল যেরকম একটা প্রোডাক্ট বা একটা সিনেমাতেও যখন কোনো নতুন নায়ক সুন্দরভাবে লঞ্চ করা হয়, হ্যাঁ, এই লঞ্চিংটা খুব ইন্টারেস্টিং। এবং ভোট ব্যাংকে যেটা হলো যে মুসলিম ভোট, যেটা সেই কট্টর, ওরাটা কিন্তু কট্টর মুসলিম ইমেজও আমি দেখলাম যে এই ভোট সময় ছিল। পাঠান নামটা থেকেই তো একটা মনে হয় যেন এটা ঠিক ওই বাঙালি মানে একটা মুসলমান। ভোলাটাইল সিচুয়েশন ছিল এবং সেই সিচুয়েশনটাকে খুব ভালোভাবে কাজে লাগিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জায়গায় দাঁড়িয়ে এবার অধীর রঞ্জন চৌধুরীর করণীয় কি? কারণ তিনি 5 বারের সাংসদ, 25 বছর পর তিনি এখন তার চেয়ার ছাড়া গদিচ্যুত। অধীর চৌধুরী নিজেই বলেছেন যে আমি ভিকটিম। ভিকটিম কেন না, একদিকে হিন্দু ভোট বিজেপির দিকে চলে গেছে একটা হিন্দুত্ববাদী প্রচারে, আর মুসলিম এরকম ক্যান্ডিডেট দেওয়ায় খুব পোলারাইজড হয়ে গেছে ভোটটা, তার ফলে মুসলিমরা চলে গেছে পাঠানের দিকে। আর কংগ্রেস যেহেতু আমরা হিন্দুও করি মুসলমানও করি, আমরা একটা মানে দিন ইলাহি, সেই সব করতে গিয়েই আমাদের আরও 12টা বেজে গেল, আমরা ধর্মনিরপেক্ষ হতে গিয়ে আমি হেরে গেলাম। এটা কিন্তু অধীর চৌধুরীর লাইন অফ থিঙ্কিং। আমার মনে হয় তুমি যে প্রশ্নটা করছো যে অতকিম, খুব ফিউচারিস্টিক, খুব ভালো প্রশ্ন। কেননা আমাদের তো মনে হয় যে কি হয়ে গেছে, তার চর্বিত চর্বণ তো অনেক হয়েছে, অধীর চৌধুরীকে নিয়েও তো কিছু কম লেখালেখি, কম আলোচনা হলো না। সুতরাং সেই ময়না তদন্ততে রেট্রোস্পেক্টে আর না গিয়ে আমরা যদি ফিউচারিস্টিক হই, অর্থাৎ অধীর চৌধুরী আগামী দিনে অধীর চৌধুরী কী করিবে, আমার যেটা মনে হয় যে অধীর চৌধুরী কংগ্রেস ছাড়ছে না। প্রথম দিকে যে রটনাটা হয়েছিল যে অধীর বিজেপিতে চলে যেতে পারে কিনা, ক্ষুব্ধ হয়ে গিয়ে, কেননা মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী, যে প্রাপ্য সম্মান পাওয়ার কথা ছিল অধীরের প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে, প্রচারেই তো আসেনি, রাহুল গান্ধী আসেনি, খাড়গে আসেনি, প্রিয়াঙ্কা আসেনি। সুতরাং কোনো জাতীয় স্তরের নেতার যে একটা বরাভয়, একটা আশীর্বাদ, সেটাও অধীর পায়নি। সুতরাং অধীর এখন কি করবে, আমার মনে হয় অধীর উইল বি রিমেইন ইন কংগ্রেস। কংগ্রেসের সর্বভারতীয় ক্ষেত্রে পারদের এটা ওপর দিকে উঠছে, ঊর্ধ্বমুখী পারদ, ঠিক আছে। এখন অধীর নির্বাচনে হেরে গেছে, তাকে প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে না সরিয়ে প্রদেশ কংগ্রেস কমিটিটাকে ডিসলভ করে দিয়ে তাকে অ্যাক্টিং প্রেসিডেন্ট করে বলা হচ্ছে এবার কমিটি পুনর্গঠন হবে। সুতরাং সে যে আবার সভাপতি হবে না তাও নয়, আবার সভাপতি হতে পারে, এবং পশ্চিমবঙ্গের রাজনীতিতেই অধীর কনসেন্ট্রেট করবে।